বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। আমার দুজন অতিথি আছেন, দুজনই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শিল্পের এবং সামগ্রিকভাবে অর্থনীতির সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। দুজনই বাংলাদেশের শীর্ষ ট্রেড বডি বাংলাদেশ ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসির সাবেক সভাপতি। একজন তার মধ্যে যিনি আমার বায়ে বসা আছেন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, আরেকজন এটা আমার কাছে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি, কখনো কেউ কেউ নানাভাবে আলোচনা করলেও করতে পারেন, বাট তিনি একেবারেই রাজনীতির সঙ্গে আমি যতটুকু জানি কোনোভাবেই যুক্ত নন। গত কয়েক বছর ধরে আমরা শুনেছি বাংলাদেশে যে সমৃদ্ধ অগ্রযাত্রায় বাংলাদেশ, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। আসলে বাংলাদেশ কেমন ছিল গত কয়েকটা বছর, বা 5ই অগাস্টের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য শিল্প কোথায় দাঁড়িয়ে আছে, আমরা আসলে কোথায় যেতে চাই এবং সেই যাবার পথে বাধা কী বা কী ধরনের সম্ভাবনা সুযোগ আমাদের জন্য অপেক্ষা করছে, সেগুলোকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। মোটা দাগে এই হচ্ছে আমার আলোচনার বিষয়, কাজেই প্রশ্ন তেমন কিছু করবার নেই, হয়তো ফাঁকে ফাঁকে আমি আমার অতিথিদের সঙ্গে কথা বলবো। চলুন পরিচিত হই কারা আছেন আমার সঙ্গে। আমার বায়ে বসা আছেন আব্দুল আওয়াল মিন্টু এবং ডানে বসা আছেন মীর নাসির হোসাইন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আব্দুল আওয়াল মিন্টু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি মোটা দাগে প্রশ্নটা আপনাদের দুজনের কাছে তুলেছি যে কোথায় ছিলাম 5ই অগাস্টের পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি। দ্বিতীয় পর্যায়ে আমরা শুনতে চাই যে আজকে কেমন আছি, কোথায় আছি, কি দেখছেন এবং সামনে আসলে অপরচুনিটিস কী আছে বা অবস্ট্যাকলস কী আছে, চ্যালেঞ্জেস কী আছে, সেটা আপনি শুরু করবেন। উত্তরটা কিন্তু এটার বহুমুখী উত্তর আছে। তো আমি যদি আপনি কিছু মনে না করেন, আমি প্রথমে আমাদের এক্স এফবিসির প্রেসিডেন্ট জনাব নাসির ভাইকে দিয়ে শুরু করতে চাই। কারণ আমি তো আপনিই বলে দিলেন যে আমি একটু রাজনীতির সাথে, আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান। তো আমি ওই আগে উনি প্রকৃত কথাটা শুধু ব্যবসা পয়েন্ট অফ ভিউতে বলুক, তারপরে আমি দুটো মিলে একত্রে বলবো। ওকে, আমরা জাস্ট একটু বুঝতে চাই যে গত 15 বছর যে সময়টা আমরা শুনেছি যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শনৈ শনৈ গতিতে এগিয়ে চলেছে, বাংলাদেশ রোল মডেল, সরকারি ভাষ্যে আমরা শুনেছি, রাস্তার দেয়ালে দেয়ালেও দেখেছি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ, সমৃদ্ধ অগ্রযাত্রায় বাংলাদেশ, নানান কিছু শুনেছি। সো কেউ এটাকে রেটোরিক বলেছেন, কেউ রিয়ালিটি বলেছেন। এখন রেটোরিক না মিথ আর রিয়ালিটি কি, সেটা এখন আবার খানিকটা অন্যভাবে দেখা যাচ্ছে, বা শেষের দিকে এসে মানুষ কিছুটা ফিলও করেছে। বাট যেহেতু অর্থনীতির মূল চালিকা শক্তিগুলোর সঙ্গে আপনারা দুজনই নিবিড়ভাবে জড়িত, কেমন দেখেছেন? এবং আমরা সেখানে অলিগার্সদের কথা শুনেছি, আমরা শুনেছি দেশের টাকা দেশে লুটপাট হচ্ছে, আবার দেশেও থাকছে না, বাইরেও চলে যাচ্ছে, নানান কথা শুনেছি। বাট আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা কি ফিল করেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু কমপ্লিমেন্ট দিই যে জুলাই মাসের যে আন্দোলনটা, সে গণ আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে ছাত্র জনতা, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এবং যারা আহত হয়েছে তাদের রোগ মুক্তির কামনা করছি, এবং সেই সাথে পার্মানেন্টলি অনেকে ডিসেবল হয়েছে, তাদের রিহ্যাবিলিটেশন আমাদের জন্য জাতির কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এখন আপনার মূল প্রশ্নে আসি আর কি, সেটা হচ্ছিল যে আপনি যে কথা বলেছেন, আমরা এই কথাগুলি শুনেছি, বলেওছি আমরা অনেকে, যে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। এইটা হচ্ছে মিক্সড একটা, আমি বলবো, আপনি যদি বলেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে দৃশ্যমান, কিন্তু যে জিনিসটা উল্লেখ করা যায়নি বা সঠিকভাবে পরিমাপ করা যায়নি, তার অন্যতম কারণ হচ্ছিল হাইডিং সাম ইনফরমেশনস। আপনি বিবিএস যে তথ্যগুলি দেখবেন, এটা সম্পূর্ণ আনরিয়েলিস্টিক এবং এটা ম্যানিপুলেটেড ছিল, আপনি ফ্যাব্রিকেটেড ছিল। পপুলেশন সেন্সাস থেকেই ধরেন, আপনি যে লাস্ট যে পপুলেশন সেন্সাস, ইজ ইট রিয়েলিস্টিক? ইটস নট। যেগুলি যে প্যারামিটারগুলি দেখানো হয়েছে সবই হলো ইনফ্লেটেড। আপনি যদি জিডিপি গ্রোথ দেখেন, ইনফ্লেশন দেখেন, যে কোনো আপনার ম্যাক্রো ইকোনমির যে ফান্ডামেন্টালস, সেগুলি সবই ছিল ফেব্রিকেটেড, এবং গভর্নমেন্ট এটাকে প্রজেক্ট করে একটা বাহবা নেওয়ার চেষ্টা করেছে এবং সেল আউট করার চেষ্টা করে। কিছু যে মানে একটা মোটামুটি ডেভেলপমেন্ট যে হয়নি তা না, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? মোটামুটি না, আমি বলব কিছু কিছু ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট, কিন্তু অ্যাট হোয়াট কস্ট? আপনি কস্ট, ইকোনমিক কস্ট বেনিফিট যদি দেখতে যান,
আপনি 1 টাকার জিনিস যদি 10 টাকা খরচ করে করেন, সেটা তো ইকোনমিক বেনিফিট আসছে না। এবং এই টাকাগুলি কার? পাবলিক মানি চলে যাচ্ছে। এবং যার জন্য আজকে দেখছেন আপনি একটা গোষ্ঠী অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেছে। ব্যাংকের দেখেন একটা লোকের কাছে 7টা ব্যাংক পুঞ্জীভূত হয়েছে। এইভাবে যেটা হয়েছে, আপনি যে কোনো সেক্টর দেখেন, সীমিত লোক, আপনি যদি হাতে গুনতে চান আপনার 10 আঙ্গুলের বাইরে যাবে না যারা এর বেনিফিশিয়ারি, সুবিধাভোগী। এটাতে হয়েছে কি একটা মানে স্যানার্জির প্রবলেম হয়েছে। কারণ হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, যারা অব্যবসায়ী তারা প্রচুর টাকা ইয়ে করেছে, আয় করেছে। মানে আমরা যে অর্থনীতি দেখেছি সেখানে যদি কোনো ব্যবসায়ী 100-200 কোটি টাকা যদি পুঁজি মানে তার অবস্থা থাকতো, অর্থনৈতিক অবস্থা, আমরা খুব বাহবা দিতাম। কিন্তু এখনকার সময় দেখা গেছে যে 1000 কোটি টাকা ছাড়া কেউ কথাও বলে না, কারো ইয়ে নেই। আপনি যদি দেখেছেন যে প্রাইম মিনিস্টারের অফিসে যে পিয়নটা ছিল, সে 400 কোটি টাকা, ওনার নিজের ভাষ্য আর কি। ওনার ভাষ্য নিজে। তারপরে আপনার ওই যে যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার ছিলেন, তারও শত কোটি টাকা। এইটা হচ্ছিল গভর্নেন্সের যে একটা বিরাট বিপর্যয় বলবো। এবং এইটা কিন্তু নেশনকে এখন বহন করতে হচ্ছে। আজকে আপনি দেখেন আমার এক্সটার্নাল ডেট কত, 100 বিলিয়ন প্লাস। আপনাকে প্রতি বছর এখন থেকে 4 থেকে ক্রমান্বয়ে 5-6 বিলিয়ন ডলারকে ডেট সার্ভিসিং করতে হবে। আমাদের ইকোনমিকে সেটা বহন করতে পারবে? যেখানে আমাদের রিজার্ভ ক্রমান্বয়ে কমেছে, এখন একটু এই সরকার পরিবর্তনের পরে মানুষের একটা আস্থা জায়গার সৃষ্টি হয়েছে বলে আপনি রিজার্ভটা বাড়ছে। এবং IMF-এর অনেকগুলি কন্ডিশনালিটিস এখানে কাজ করছে। এই হলো সামগ্রিকভাবে অর্থনীতির একটা দুরবস্থা বলবো, আমি অবস্থা বলবো না। তো সেইখান থেকে আমাদের এখন উত্তরণ ঘটাতে হবে। সেই জায়গাটা আমরা একটু পরে আসি। একটু পেছনের চিত্রটা আসলে মিস্টার আব্দুল আল মিন্টু কি দেখছেন? মানে আমরা এই জায়গায় কিভাবে এসে দাঁড়ালাম সেটাই তো। প্রথমে আমি 5 আগস্ট পর্যন্ত থাকি, তারপরে আর না আগাই। প্রথমে আমি মিনাসি সাহেবের কথা সূত্র ধরেই শুরু করি একটা পরিসংখ্যান। বাংলাদেশের সাধারণ জনগণকে যতভাবে বিভ্রান্ত করা যেত, এই মিথ্যা এবং বিভ্রান্তমূলক পরিসংখ্যান দিয়ে, সেটা অর্থনৈতিক পরিসংখ্যান হোক, সেটা সামাজিক কোনো পরিসংখ্যান হোক, ইভেন বাল্যবিবাহ নিয়েও হোক, সবগুলা পরিসংখ্যানে বাংলাদেশে এখন তথ্যগত যে ডেফিসিয়েন্সি, সেটা কিন্তু এমন এক মাত্রা গেছে যেখানে আমাদের পরিসংখ্যানকে আর কেউ বিশ্বাস করে না। অথচ পরিসংখ্যান একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে চান। সো ওই সূত্র ধরে আমি কথা বলি। একটা হলো যে প্রথম কথা হলো আমাদের ভিতরে আর একটা বিভ্রান্তিমূলক মানে আপনি বলতে পারেন যে চিন্তা আছে এই দেশে। সেটা হলো রাজনীতি এবং অর্থনীতি দুই জিনিস। যে আপনি মানে রাজনীতি যাই হোক না হোক অর্থনীতি ভালো হইতে হবে, অথবা অর্থনীতি যাই হোক না হোক রাজনীতি ভালো হইতে হবে। কিন্তু এই কথাটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সম্পূরক, এমনকি আপনি বলতে পারেন পরিপূরক। কোনো দেশ আপনি দেখাতে পারবেন না যে দেশের রাজনীতি খুব ভালো কিন্তু অর্থনীতি খুব খারাপ, আবার অল্টারনেটিভলি অর্থনীতি খুব ভালো রাজনীতি খুব খারাপ। তো এই কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। যদি নিয়ন্ত্রণের ভিতরে ঘাপলা থাকে, নিয়ন্ত্রণের ভিতরে যদি গাফিলতি থাকে, তাহলে ডেফিনেটলি অর্থনীতি ভালো হবে না। সো এখন এই আবার অর্থনীতি যদি ভালো হয় সেটা রাজনীতিকে পরিশীলিত করে। এখন আপনার কথা যেটা হলো সেটা হলো একটা সূচক মনে করেন অর্থনীতি ভালো কি খারাপ, সেটা হলো বিনিয়োগ। এখন বিনিয়োগের জন্য যদি আপনি দেখেন 4-5টা, একটা তো পরিসংখ্যান বললাম, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সামাজিক মূলধন। এবং সামাজিক মূলধনের
অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়, বাট আমি সংক্ষেপে বলবো যাতে করে আমার পাঠক ভাই মানে দর্শক ভাই বোনেরা বুঝতে পারেন। সেটা হলো, এক নাম্বার হলো দেশের স্থিতিশীলতা সামাজিক এবং রাজনৈতিক দুটেই। বাংলাদেশের রাজনীতি ছিলই না গত কয়েক বছর, 10 বছর বা 15 বছর আপনি ধরতে পারেন। সেখানে ছিল অত্যাচার, মানে নিপীড়ন, বৈষম্য, এগুলি ছিল বাংলাদেশের সমাজের অবস্থা। 2 নম্বর হলো একে অপরের উপরে একটা বিশ্বাস, জাতিগতভাবে একটা গোষ্ঠীর সাথে আর একটা গোষ্ঠীর একটা ঐক্যমত্য, একে অপরকে বিশ্বাস করা, এই জিনিসটা তো বাংলাদেশ থেকে উঠেই গেছে। আপনি যদি বিএনপি করেন তো আমি আপনার শত্রু। আইনের সমপ্রয়োগ, বাংলাদেশে কি আইন ছিল? বাংলাদেশে আইন যাই থাকুক না কেন, একই আইন বিদ্যমান আছে, কিন্তু একই আইনটা ভায়োলেশন করলাম আপনি, আমি, আপনার বিরুদ্ধে কেস হবে, আপনাকে জেলে নেবে, আমার বিরুদ্ধে কিছুই হবে না, আমি বাহাবা পাবো আরও। তো সেজন্য সমাজের একতা, একে অপরের উপরে বিশ্বাস, আইনের সমপ্রয়োগ এবং আইনের যথাযথ প্রয়োগ, সেই সাথে আমাদের একে অপরের একটা ঐক্যমতে পৌঁছানো, যে আমরা দেশটাকে কোথায় নিতে চাই, আমরা সামাজিকভাবে কোথায় নিতে চাই, রাজনৈতিকভাবে কোথায় নিতে চাই। তো রাজনীতি না থাকাতে আমাদের সামাজিক মূলধনের ঘাটতি দেখা গেছে, মারামারি, বিশৃঙ্খলা, এগুলি। 2 নম্বর হলো যে আপনার মানুষের যে উদ্যোগ এবং উদ্যম। মীর নাসির সাহেব একটা কথা বলছে যে অনেক লোকের কাছে অজস্র টাকা, কার কাছে সেই টাকা? সেগুলি হয় রাজনীতিবিদ, নয় তাদের মিত্র, অথবা তাদের সমর্থিত একটা স্বার্থান্বেষী গোষ্ঠী। যেই স্বার্থান্বেষী গোষ্ঠীগুলা এক গ্রুপ 5জন 7জন করে একটা খাতকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। যেমন কিছু সংখ্যক লোক ব্যাংক দখল করছে, কিছু সংখ্যক লোক অনলি ইলেকট্রিসিটি প্রোডাকশানে চলে গেছে, কিছু সংখ্যক লোক এনার্জি বা শক্তি দেখেছে। এরকম প্রতিটি যদি খাতবাড়ি আপনি যান, স্বাস্থ্য খাত থেকে আরম্ভ করে যে কোনো সামাজিক খাতে যান, এই খাতগুলা টোটালি একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর কবজা এবং নিয়ন্ত্রণে চলে গেছে। এখন এই গোষ্ঠীকে আপনার শক্তি সামর্থ্য যোগান দেওয়ার জন্য গত 15 বছর থেকে কন্টিনিউয়াসলি আপনার দেখবেন পশ্চাদমুখী বা রিগ্রেসিভ আইন কানুন বানানো হয়েছে। যেমন বলুন, বিদ্যুৎ খাতে একটা আইন বানাইছে যে আপনি টেন্ডার ছাড়াই যাকে ইচ্ছা তাকে লাইসেন্স দিতে পারবেন। যারা লাইসেন্স দিচ্ছে তারাই আবার কত টাকা পার কিলোওয়াট সেটা ঠিক করতেছে, তারাই আবার গ্রাহকের কাছে বিক্রি করতেছে। সো এই যে একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর সৃষ্টি হয়েছে, তারা দেশের জন্য কোনো সম্পদ সৃষ্টি না করে তারা দেশের সম্পদ লুট করছে। অর্থাৎ উনি যে বলল যে প্রকৃত ব্যবসায়ী, নন প্রকৃত ব্যবসায়ী, একটা কথা তো উনি বললেন। প্রকৃত ব্যবসায়ী হলো যে দেশের জন্য সম্পদ সৃষ্টি করবে, সম্পদ সৃষ্টি করার মাধ্যমে অর্জিত সম্পদের কিয়দাংশ উনি নিজের জন্য রাখবে, বাকিটা ধরো আপনার কাঁচামাল কিনতে লাগে, যারা চাকরি করে তাদের বেতন দিতে হয়, সরকারকে ট্যাক্স দিতে হয়। কিন্তু যারা সম্পদ সৃষ্টি না করে শুধু সম্পদ অর্জন করে, তাদের ট্যাক্সও দিতে হয় না, তাদের বেতনও দিতে না, কিছুই হয় না। 100 টাকার টেন্ডারকে আপনি 150 টাকা করে দিলেন, 50 টাকা পকেটে নিয়ে গেলেন। আর এই সুযোগে যে 100 টাকার কাজ করছে যে কন্ট্রাক্টর, সে ধরেন ওই 2 নম্বরে ইট দিয়ে কাজ চালা গেল, 2 দিন পরে ওই রাস্তাটা ভেঙে যাচ্ছে। তো একটা স্বার্থান্বেষী মহল কর্তৃক একটা লুটপাটকারী সম্প্রদায় দেশের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রকৃত ব্যবসায়ী যারা, আমি জানি না ওনার ডেফিনিশনটি কি প্রকৃত ব্যবসায়ী। আমার ডেফিনিশনে প্রকৃত ব্যবসায়ী হলো সেই যে দেশের জন্য সম্পদ সৃষ্টি করে, সৃষ্টি করার মাধ্যমে সে কিছু নিজে অর্জন করবে, বাকিটা বিভিন্নভাবে যেটা বললাম। এখন বাংলাদেশে তারপরে মানুষের এই সম্পদ সৃষ্টিকারী এবং সম্পদ অর্জনকারীর মধ্যে দূরত্ব বাড়াতে দুর্নীতি বেড়ে গেছে, যার ফলে সমাজে মানুষের যে উদ্যোগ, যে উদ্যম, যে বিচক্ষণতা, সেটা ব্যবহার করার মতো আর কোনো সুযোগ কারো ছিল না। সেটা অনলি স্বার্থান্বেষী মহল কর্তৃক সেটা নিয়ন্ত্রিত ছিল।
3 ব্যাপারে আসেন। এখন তাহলে বিনিয়োগটা করতে হবে। আপনার সামাজিক মূলধনের অভাব, আপনার এখন ব্যাংকিং খাতে যে অবস্থা, আর্থিক মূলধনের অভাব, তারপরে আপনার মনে করেন এই যে উদ্যমের প্রতি বাধা এত বেশি ছিল যে এখানে কোনো সাধারণ মানুষ গিয়ে আর কোনো ব্যবসা বাণিজ্য প্রসার করতে পারে না, বিনিয়োগ করতে পারে না। হ্যাঁ, কিছু বিনিয়োগ হয়েছে, যেমন বিনিয়োগ হয়েছে মনে করেন আপনি পদ্মা ব্রিজ বানাইলেন, আমি কিন্তু শতকরা 100% ক্রেডিট দিই সরকারকে, বিগত সরকারকে, যে সরকারে করুক। যেই সরকার। কেউ তো যমুনা ব্রিজও করছে। এখন সেটা আমাদের জন্য খুব ভালো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এই ধরনের বিনিয়োগ যদিও বিনিয়োগ বৃদ্ধি করে, এই ধরনের বিনিয়োগ কিন্তু এমপ্লয়মেন্ট মানে কি বলে এটাকে কর্মসংস্থান সৃষ্টি করে না। এখন বাংলাদেশ যদি আপনাদের একই টাকা যদি আপনি 20টা ফ্যাক্টরিতে করতেন, টেক্সটাইল মিল বলেন, মানে আপনার এই যে গার্মেন্ট ফ্যাক্টরি বলেন, এখানে 2 লক্ষ লোকের চাকরি হতো। এই জন্য যে অনেক অবকাঠামো আছে যেখানে মূলধন অনেক বেশি লাগে, বিনিয়োগ অনেক বেশি লাগে, কিন্তু কর্মসংস্থান হয় না। এখন যখনই একটা দেশে বিনিয়োগ কম হয় বা বিনিয়োগ বৃদ্ধি পেলেও কর্মসংস্থান হয় না, সেখানে কিন্তু সামাজিক বৈষম্য দিন দিন বেড়ে যাবে। সেটা সম্পদের বৈষম্য, সেটা আয়ের বৈষম্য, সেটা সামাজিক বৈষম্য। যেমন আপনার কাছে সম্পদ অর্জন করছেন, এখন আমার ছেলে যাবে মনে করেন ওই আমেরিকান স্কুল বা ধরেন ওই ইন্টারন্যাশনাল টাইপের স্কুল, আর আরেকজনের ছেলে যাবে প্রাইমারি স্কুল যেখানে টিচার নাই, কারণ ওদেরকে তো নিয়ন্ত্রণ করার কি এখন নাই, ওরা রাজনীতি করে। তো সেজন্য বলতে যে দেখেন, এখন আমি রেফার করি আপনাকে, গত 15 বছর দেশে কোনো রাজনীতি ছিল না। অতএব রাজনীতিবিহীন বা গণতন্ত্রবিহীন একটা সমাজে কখনো সামাজিক মূলধন পুরোপুরি থাকে না, যে মূলধনের উপর ভিত্তি করে আমরা আর্থিক মূলধন বিনিয়োগ করবেন। 3, কর্মসংস্থান হবে না, ফলে বৈষম্য বেড়ে গেছে। তো দেশে একসাথে অনেকগুলো জিনিস হয়েছে, সমাজ রাজনীতিবিহীন, অর্থনীতি বিনিয়োগবিহীন, কর্মসংস্থান সৃষ্টি হয় নাই, যার ফলে অনেক ধরনের বহুমাত্রিক বৈষম্য এখন আমাদের সমাজে মানে একটা গ্যারাটোপে পড়ে গেছে। তো আমি এ পর্যন্ত বলি, আবার ধন্যবাদ। আমার থেকে তো অনেক বিজ্ঞ মিনাসি সাহেব, উনি কিছু আমাদেরকে বলুক, দেশবাসীকে বলুক। মিস্টার হোসেন, আপনি শুনছিলেন, এবং যেটা আমি এখন বুঝতে চাইছি যে 5 অগাস্ট এটাকে কেউ বিপ্লব বলছেন, কেউ ছাত্র জনতার অভ্যুত্থান বলছেন, বা কেউ গণ অভ্যুত্থান বলছেন। অনেক ত্যাগ এবং ত্যাগের বিনিময়ে অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের মধ্যে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন একজন গ্লোবাল আইকন, যিনি একজন ইকোনমিস্টও। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আবার ওই যে ব্যবসায়ী নেতা হিসেবে বা একজন উদ্যোক্তা হিসেবে, শিল্পপতি হিসেবে, ব্যবসায়ী হিসেবে কেমন বোধ করছেন? আপনারা কি মনে করছেন যে এই যে পতিত সরকার স্বৈরাচার, আপনি বলছেন যে পতিত অর্থনীতিকে টেনে তুলবার লক্ষণটা স্পষ্ট কিনা? ধন্যবাদ। আমি মিন্টু ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিই। উনি আমাকে প্রশ্ন যে মানে কি যেন ব্যবসায়ী, মানে প্রকৃত ব্যবসায়ী কে, সংজ্ঞা কি তার? উনি বলেছেন, ওনার ডেফিনেশন অনুযায়ী বলেছেন, কারণ উনি তো জ্ঞানী মানুষ, অনেক বিশ্লেষণ করে বলেছেন। আমি সোজা কথায় বলি যে প্রফেশনালিজমের অভাব, যে যেটা তার এক্সপার্টিস, তার মেধা রয়েছে, যে কোয়ালিফাই করে টু ডু দ্যাট বিজনেস, তারা চান্স পায়নি, তারা সুযোগ পায়নি। আপনি একটা লাইসেন্স ইজ এ গিফট, মানে দিয়ে দেওয়া হয়েছে উইদাউট এনি কম্পিটিশন, দিয়ে যে কথাটা উনি বললেন যে লাইসেন্সের সাথে রেট ফিক্সেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এর মধ্যে তো আর কিছু নেই, এর মধ্যে দুর্বৃত্তায়ন রয়েছে। কারণ হচ্ছে এটা একটা নেক্সাস কাজ করেছে। আপনি কিন্তু চুরি হয়তো অনেক সময় মানুষ একলা করতে পারে, কিন্তু সংঘবদ্ধ না হলে দুর্নীতি করা যায় না। তো এই নেক্সাসটাই কিন্তু দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে, সামাজিক বৈষম্যের জায়গাটা সৃষ্টি করেছে, রুল অফ ল এখানে কাজ করেনি। এটা খুব মানে দৃশ্যমান ছিল, বা সবাই এটা অনুভব করেছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আকাঙ্ক্ষা কী? আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছিল যে বাংলাদেশকে তার যে এবিলিটি রয়েছে, বাংলাদেশের যে পোটেনশিয়ালস রয়েছে, যে একটা উদ্যোক্তা শ্রেণীর সৃষ্টি হয়েছে, আপনি যাদের অলিগার্কি বলছেন তা বাদে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলেন,
লেদার বলেন, এগুলি কিন্তু সরকার ক্যাটালিস্ট ছিল, সব সব সরকারই সবসময় বিভিন্ন পলিসির আন্ডারে। আপনার বিএনপির সময় ছিল, আওয়ামী লীগের সবাই, কিন্তু এন্টারপ্রেনিউর তো গড়ে উঠেছে তাদের নিজস্ব মেধা দিয়ে। আপনি গার্মেন্টসের যারা আজকে দেখছেন বড় ব্যবসায়ী, ফার্মাসির, এরা কিন্তু ফার্স্ট জেনারেশন, এখন সেকেন্ড জেনারেশনে যাচ্ছে। এদের মেধা রয়েছে, এটা রিস্ক টেকিং তাদের সাহস রয়েছে, তো এবং ইনভেস্টমেন্টের অ্যাপিটাইট রয়েছে। কিন্তু ইনভেস্টমেন্টের কোনো এনেবলিং এনভায়রনমেন্ট ছিল না। কারণ হচ্ছিল যে কতগুলি মানে আর্টিফিশিয়াল জিনিস। আপনি 100টা ইকোনমিক জোন করে গত সরকার চেষ্টা করেছেন যে ইকোনমিকে আপলিফ্ট করা যায়। আপনি ওইগুলিকে আপনি সঠিক করতে পেরেছেন? কারণ এগুলি ছিল, কথা ছিল যে সেলফ সাফিসিয়েন্ট হবে, সেখানে গ্যাস থাকবে, সেখানে বিদ্যুৎ থাকবে, সেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, সমস্ত ব্যবস্থা থাকবে। আনফর্চুনেটলি নাই, যার জন্যে দেশীয় বিনিয়োগকে তো বিনিয়োগ করতে পারিনি, বিদেশি বিনিয়োগ তা আসার প্রশ্নই ওঠে না। তো আমরা গ্যাস মানে ইন্ডাস্ট্রির একটা বড় জিনিস হচ্ছিল গ্যাস, ইলেকট্রিসিটি, যেটা এনার্জি। এনার্জি সাথে ট্রু সেন্সে মানে আপনার চলার এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো আপনার বাংলাদেশে যে 80-র দশক থেকে পরের থেকে শুরু করে একটা পর্যায় পর্যন্ত যে শিল্পায়ন হয়েছে, তার মধ্যে কিন্তু নীরবে বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস উঠেছে এবং সেখান থেকে ক্যাপটিভ পাওয়ারের যে ইয়ে হয়েছে, এটা কিন্তু নীরব বিপ্লব বলবো আমি। তো সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে দেখা গেছে আপনি 10 থেকে 15 বছর আগে সরকার ছিল, আপনি গ্যাস এক্সপ্লোরেশনের কোনো চেষ্টা হয়েছে, দৃশ্যমান হয়নি। ব্যাপেক্সকে শক্তিশালী করা হয়নি, ক্যাপাসিটি বিল্ডিং করা হয়নি। তো ঘটনা হচ্ছিল যে আমাদের গ্যাস তো ফুরিয়েছে, তো যে কোনো মিনারেলস হোক এটা ক্ষয়িষ্ণু, আস্তে আস্তে কমবে, এটি স্বাভাবিক। কিন্তু নতুন নতুন জায়গাগুলি খুঁজে বের করতে হবে। আমরা বিরাট সমুদ্র জয় করলাম তখন, কিন্তু বেনিফিটটা আজ পর্যন্ত অবসরে আমরা কোনো এক্সপ্লোরেশনে যেতে পারিনি। মিয়ানমার করে ফেলেছে এর মধ্যে, ভারত তো করছেই। তো সেই জায়গাগুলি আমরা করিনি। আমার যে এনার্জি সিকিউরিটি সেটা কিন্তু বিল্ড আপ হয়নি, যার জন্য আমরা দেখেন আমরা যারা ইন্ডাস্ট্রিতে মধ্যে আসি তারা হচ্ছে যে গ্যাসের সংকটে পড়েছে। সরকার তখন আমাদের বলল যে আমরা সরকার যে দামে কেনে বা তাদের যে কস্ট, সেই কস্ট যদি আমরা দিই তারা আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস দিবে, বিদ্যুৎ দিবে। কিন্তু দাম আপনার ওভার দ্য পিরিয়ড 200% বেড়েছে, একবারেই তো 100% বেড়েছে। 16 টাকার লাস্ট যেটা 16 টাকাটা 31 টাকা ইন্ডাস্ট্রিয়াল যে গ্যাসটা, তো কই নিরবিচ্ছিন্ন গ্যাস তো পাওয়া যায়নি। এখন তো গ্যাসের সংকটে প্রচুর ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা প্রোডাকশন করতে পারছে না, তারা আপনার ডেট সার্ভিসিং করতে পারছে না, এই সংকটের মধ্যে রয়েছে। বিদ্যুতের আমরা অনেক কাহিনী, 25,000 মেগাওয়াটের আমরা দেখেছি যে ইনস্টল ক্যাপাসিটি দরকার আমাদের এখন 13, 14, 15 হাজার। এই যে এত বড় ইনফ্রাস্ট্রাকচার, কই আমি তো বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই না, আমি তো মানসম্পন্ন বিদ্যুৎ পাই না, আমার সময় মতো বিদ্যুৎ পাই না। আজকে যে পোর্টের যে অব্যবস্থাপনা, কাস্টমসের যে অব্যবস্থাপনা, এইটা তো ব্যবসায়ীদের জীবনকে একদম ওষ্ঠাগত করে দিয়েছে। পোর্টে যেভাবে আমাদের হয়রানি, আপনার এইচএস কোড পরিবর্তন করে ফাইন পেনাল্টি, আজকে 15 বছর 20 বছর ধরে তারও বেশি সময় একটা এইচএস কোডে আমরা ইন্ডাস্ট্রি যে কোনো একটা, আমি এক্সাম্পল হিসেবে বলছি, আনছি। এখন এটাকে এক্সটর্শন করার জন্য, আমাদের হয়রানি করার জন্য বলছে এটা এই এইচএস কোডে যাবে না, অন্যত্র যাবে। অতএব তুমি মিস ডিক্লারেশন দিচ্ছ, তোমাকে 400% পেনাল্টি দিতে হবে, ড্যামারেজ খেতে হবে, কারণ এই প্রসেসে তো অনেকগুলি দিন চলে যায়। তারপরে এনবিআর যেটা হচ্ছিল মেইন স্ট্রিম রেভিনিউর জায়গাটা, আপনি প্রত্যেকবার বাজেট করছেন, বাজেটের আকার বাড়ছে, এনবিআরের টার্গেট বাড়ছে, কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারছে না। কারণ ট্যাক্স জিডিপি রেশিও আমরা বাড়াতে পারিনি, কারণ আমরা ওই দিকে আমাদের লক্ষ্য ছিল না। আমরা এই যে দেশে বলা হয়ে থাকে যে $2700 পার ক্যাপিটা ইনকাম, যেটা হয়তো এখন যদি সঠিক পরিসংখ্যান হয় এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আমি জানি না, বাট একটা মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে বাংলাদেশে যাদের পারচেজিং পাওয়ার বেশি, কিন্তু সবাইকে তো আপনি ট্যাক্সের আওতায় আনতে পারছেন না, আপনার নেট বাড়ছে না, ট্যাক্স জিডিপি বাড়ছে না, আপনি
বাজেটের ডেফিসিট কমানোয় পারসিস্টেন্টলি চলে গেছে, কারণ বাজেটের সাইজ যখন বাড়ে তখন 5% আগের বাজেটের 5%-এর মধ্যে কিন্তু সংখ্যাগত ডিফারেন্স রয়েছে। তো এই একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা চলেছি। তো অনেক সময় মনে হয়েছে যেন আমরা কেন ইন্ডাস্ট্রি বা ব্যবসা করতে গেলাম, এর থেকে তো আমাদের আদার অপশন ছিল, কেন করলাম না। এখন এই সরকার আসার পরে মানুষের মধ্যে আশা সঞ্চার হয়েছে দুটো কারণে। একটা হচ্ছিল যিনি প্রধান হয়ে এসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ইন্টারন্যাশনাল রেপুটেড পারসন, হাইলি কানেক্টেড, যেটা প্রতিফলন আমরা দেখেছি লাস্ট যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন। হি হ্যাড 40 মিটিংস ইন 4 days এবং ভেরি ইম্পর্টেন্ট ইনক্লুডিং ইউএস প্রেসিডেন্ট। তো এবং অনেকগুলি কমিটমেন্ট এসছে, মানে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে IMF এবং আরও আসবে আশা করা যায়। এটা একটা পজিটিভ সাইড, কারণ হচ্ছিল আমাদের যে ডেফিসিটটা সেটা পূরণ করার একটা সুযোগ সৃষ্টি হবে। তারপরে হচ্ছিল আর একটা প্রত্যাশা, যেহেতু আগে করাপ্ট গভর্নমেন্ট, হাইলি করাপ্ট গভর্নমেন্ট ছিল, আইনের শাসন ছিল না, তো সেই থেকে আমাদের উত্তরণ হবে বলে আমরা আশা করি। এবং যদি সেটা হয়, রুল অফ ল করে সিস্টেমগুলি যদি কার্যকরী করা যায়, মানে সে তাহলে কিন্তু বেনিফিট আসবে। হয়তো একটু সময় লাগবে, সেই পর্যন্ত আমাদের হয়তো ধৈর্য ধরতে হবে। সেই প্রত্যাশা এই সরকার কতখানি পূরণ করতে পারবে এটা সময় বলে দেবে। কারণ এই সরকারের বয়স মাত্র দুই মাসও হয়নি, 8 তারিখে 2 মাস হবে। তো এখানে আমরা খুব বেশি প্রত্যাশা করি সেটাও ঠিক হবে না। আবার ওনারা যারা দায়িত্ব নিয়েছেন তাদের কিন্তু ডেলিভার করতে হবে, তাদের কিন্তু দেখাতে হবে যে দে আর মাচ বেটার অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট যারা ছিল। এবং সেই জিনিসটা যদি না দেখানো যায় তাহলে কিন্তু একটা বিরাট ডিজাস্টার হবে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনও কিন্তু স্বস্তিজনক পর্যায়ে আসতে পারিনি। আপনি আশুলিয়াতে মানে গার্মেন্টস থেকে আরম্ভ করে সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু দীর্ঘদিন মানে সাফার করেছে, শ্রমিক অসন্তোষ থেকে আরম্ভ করে অন্যান্য সমস্যার থেকে, মানে যৌথ বাহিনী দেওয়ার পরেও, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও কিন্তু অনেক দিন কার্যকরী হয়নি। এখন একটু ইজ হয়ে আসে, তবুও যে চলে গেছে তা না। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু তারা তাদের এমপ্লয়িজ হাইলি পেইড। 25টা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন দিয়েছে। তো এই জায়গাটাতে কিন্তু আমি মনে করি আমাদের প্রত্যাশার থেকে অগ্রগতি কম হয়েছে, সেই জায়গাগুলি দেবে। একটা জিনিস ভালো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের পারফরমেন্স ভালো, তারা মোটামুটি কিন্তু গুছিয়ে আছে। কিন্তু অন্য সেক্টরগুলিতে আমরা খুব যে মানে আশার প্রতিফলন দেখছি তা না। কিন্তু সেই জন্য আমি বলবো যে এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি, জনগণের প্রত্যাশা বেশি। সেইটা যদি পূরণ না হয়, এই সরকার কোনো কারণে যদি ব্যর্থ হয়, সারা জাতি কিন্তু নিমজ্জিত হয়ে যায়। জি মিস্টার মিন্টু। যাই ওনার কথা তো ধৈর্য দহকারে শুনলাম। উনিও শুনবেন ধৈর্য ধরে। আমিও তো আপনার কথা উনি একটা কথা বলছে যে দুইটা কারণে আমরা খুব আশান্বিত। একটা বলল যে ডক্টর ইউনূস সাহেব গুণী, জ্ঞানী, সম্মানিত, এটা তো আমরা সবাই এগ্রি করি, এটা তো কোনো অসুবিধা নাই। আমি মনে করি উনি যা বলছে আমি হইলে আর একটু বেশি বলতাম, তো যাই হোক এর থেকে আর বাড়ায় বলার দরকার নাই। উনি গুণী, জ্ঞানী, দেশের জন্য একটা সম্মানিত ব্যক্তি। এই হিসাবে আমরা সাপোর্ট দিছি, সাপোর্ট দিয়ে যাচ্ছি, আরও আমরা সাপোর্ট দেবো, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু উনি যে বললো যে ধৈর্য ধরতে, উনি বড় লোক মানুষ, ভালো ব্যবসা করে, ওনার ধৈর্য ধরতে অসুবিধা নেই। আমার মতো লোকের ধৈর্য নাই। ধৈর্যটা যৌক্তিক যৌক্তিক ঠিক আছে, ওই যে আপনারা যৌক্তিক সময় দিচ্ছেন না, কিছুদিন ধরে বলছিলেন যৌক্তিকের ডেফিনেশন তো কেউ বলতেছে না। সেটাই। হ্যাঁ, আমরা তো এত বেকুব না, আমরা বুঝি না এটা, আমরাও বুঝি। কিন্তু আমরা যৌক্তিক যখন বলেন তখন যৌক্তিকের একটা নাম্বার দেন, কোনটা আপনার যৌক্তিক মনে করেন। 1, 2 নম্বর আমার ওনার মতো ধৈর্য নাই, এবং আমি ধৈর্য রাখবো না, এটা আমার রাখার কোনো দরকার নাই। উই ওয়ান্ট সার্টেন থিংস টু বি ডান, দ্যাটস ইট, ফিনিশ।
এখন আরেকটা উনি বললো যে একটা কথা আমি বলার আগে আর কি দু একটা কথা উনি বললো বাংলাদেশ ব্যাংকের পারফরমেন্স খুবই ভালো। উনি যদি যখন আবার কথা বলবে বা এখনও আমার ইন্টারাপশন করতে পারে কোন জায়গায় উনি ভালোটা দেখছে আমার একটু জানা দরকার। বিকজ আমি তো একটা ব্যাংকের চেয়ারম্যান, ওনারাই করছে, বাংলাদেশ ব্যাংকে আমারাই করছে। আমি তো ভালো দেখতেছি না এখন। যে আঙ্গিকে আর্থিক খাতকে সংস্কার দরকার, আর্থিক খাতকে সহায়তা দরকার, এই বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতকে ধ্বংস করছে গত 10 বছর ধরে। এখন আমি তো বারবার 4বার দেখা করছি গভর্নরের সাথে, আমি তো এখনও আমার ব্যাংকটাকে ঠিক করার জন্য কোনো সহায়তা পাচ্ছি না। তো উনি কোন দিক দিয়ে পারফরমেন্সটা ভালো দেখলো আপনি শেষ করেন বলবো। এটা আমার জানা দরকার না। আপনি বলতে পারবেন, কিন্তু আপনি আগের সরকারের মতো জাতিকে বিভ্রান্ত করার তো কোনো দরকার নাই। বিকজ আমি পারফরমেন্স বাংলাদেশ ব্যাংকের এভরি ডে আই এম ফলোয়িং, বিকজ আই এম ফেসিং দ্য প্রবলেম। আমি বলতে আমার ব্যাংক অ্যান্ড বাংলাদেশ ব্যাংকের নাম হচ্ছে বা সেন্ট্রাল ব্যাংকের নাম হইল ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। তো সেই প্রেক্ষিতে আমি বলতে পারি সেখানেই যখন ওনারা ফেলিউর ইন এ ওয়ে, আমি পারফরমেন্স এত ভালো দেখি না, বাট উনি দেখেন ঠিক আছে, ওনার অসুবিধা নাই। আর বাংলাদেশ ব্যাংক তো আমার আপনার জন্য ভালো করার কথা না। বাংলাদেশ ব্যাংক আমার আপনার সাথে ডিলও করার কথা না ইন্ডিভিজুয়াল লোকের সাথে। বাংলাদেশ ব্যাংকের কাজ কারবার হলো অনলি উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য কমার্শিয়াল ব্যাংক, আর কারোর সাথে না। আর ফরেন এক্সচেঞ্জ যেটা ম্যানেজমেন্ট করে সেটা, যাই হোক ওটা বাদ দেন। এখন প্রশ্নটা হলো আপনাদের প্রশ্নটা, সেটা হলো আমরা 2-3টা জিনিস দেখতে চাই। একটা দেশ রাজনীতিবিহীন চলতে পারে না। এসেনশিয়ালি মেনি অফ দ্য থিংস সংস্কার কথা ওনারা বলতেছে, এসেনশিয়ালি এটা হলো রাজনৈতিক। জবাবদিহিতাবিহীন কোনো সরকার, কোনো গোষ্ঠী কখনো কোনো দেশের ভালো করছে এরকম নজির আমি দেখি নাই। এখন যদি মাসুদ্দিনকে নিয়ে আসেন সেটা তো আমি তর্ক বিতর্কে যাব না, বা স্টালিনকে নিয়ে আসেন সেই তর্ক বিতর্কে আমি যাব না। আমার কথা হলো যে সরকারই আমার দেশে থাকুক তাকে জবাবদিহিতে আমি হইতে হবে। এখানে জবাবদিহিতা তো যতক্ষণ সরকার গণতান্ত্রিক না হয়, যতক্ষণ সরকার জনগণের দ্বারা জনগণের সরকার প্রতিষ্ঠিত না হয়, ততদিন তো জবাবদিহিতার কোনো স্কোপ নেই। 2 নম্বর হলো হ্যাঁ, করাপশান তো একটু ওয়েট করতে হবে আমাদের। করাপশানের ব্যাপারে এখনও তো ব্যবসা বাণিজ্য শুরুই হয় না এদেশে। প্রথম যেটা আমি এক্সপেক্ট করছি যে আইনশৃঙ্খলার উন্নয়ন, সেটা এখনও আমার চোখে পড়ে নাই। বহুবিধ কারণ আছে, আমাকে বহুবিধ কারণ আপনি বলতে পারেন, কিন্তু কারণ দিয়ে তো আমার পেট ভরবে না। আমি যখন থেকে আমার ফ্যাক্টরি বন্ধ, শ্রমিকেরা দিনের পর দিন মানে 52 ঘন্টা একসাথে রাস্তা অবরোধ করে রাখছে, আর বাসে এবং ওই অন্য জায়গায় ড্রাইভাররা বসে আছে প্যাসেঞ্জার সহ পর 50 ঘন্টা, এটা তো আইনশৃঙ্খলা উন্নয়নের কোনো মানে লক্ষণ না। 1। 2 নম্বরে আমি যখন দেখি যে আমাদের অনেক ফ্যাক্টরি উৎপাদন বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, সেটাও তো আমি কোনো লক্ষণ দেখি না আইনশৃঙ্খলা উন্নয়নে। তো এটা হলো একটা। তার মানে দেশের উৎপাদন ব্যবস্থাপনা এখনও ক্ষতিগ্রস্ত অবস্থা আছে। 2 নম্বর আপনি আসেন যে রাজনীতির কথা তো আপনাকে বললাম, আইনশৃঙ্খলার কথা আপনাকে বললাম। 3 নম্বর হলো আর্থিক খাতের উপরে দিন দিনে আস্থা কমে যাচ্ছে মানুষের, যেটা দায়িত্ব বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংক একটা জায়গায় করতেছে, যদি ওটাকে উনি পারফরমেন্স ভালো বলে সেটা এক জিনিস, সেটা হলো উচ্চ মূল্যস্ফীতি কমানোর জন্য একটা সংকুচিত, অতিমাত্রা একটা সংকুচিত মানি সাপ্লাই ফলো করতেছে। ভাই আপনাকে বুঝতে হবে যে উচ্চ মূল্যস্ফীতি কন্ট্রোল করার দায়িত্ব আমাদের কেন্দ্রীয় ব্যাংকের, এটা সব দেশে তাই। ওনার ইনস্ট্রুমেন্ট হলো মানি সাপ্লাই কমানো, এটাও ঠিক আছে। বাট দ্যার ইজ আরও 15 থেকে 18টা কারণ আছে যে মূল্যস্ফীতি বাড়ে। তো আপনি যদি শুধু মূল্যস্ফীতি কমাতে যান, আপনার এই মানি সাপ্লাই কমাই আর ইন্টারেস্ট রেট বাড়াই দিয়া, তাহলে তো কমবে না। কারণ তাতে আপনার পণ্যের সরবরাহ ঘাটতি হবে, যেটা আমরা 111 সরকারও দেখছি। যখন পণ্যের ঘাটতি হবে তখন দাম বেড়ে যাবে, যখন এক্সপোর্ট কমে যাবে তখন আবার ফরেন এক্সচেঞ্জ আর্নিং কম হবে। তখন আপনি তো বলতেছেন আমরা ওপেন মার্কেট পলিসি ফলো করতেছি, তাহলে
টাকার মূল্যমান আরও কমে যাবে। তো টাকার মূল্যমান, শুল্কের প্রভাব, তারপরে আপনার যদি কমে যায় শুল্কের প্রভাব ওঠার পরে যেটা পড়বে, প্লাস আপনার যে পণ্যের ঘাটতি সৃষ্টি করবেন, তাতেও উচ্চ মূল্যস্ফীতি এমনও বাড়বে এমনও কমবে। এখন আই হোপ এই সরকার পরিসংখ্যানগত কোনো ওই করবে না, ওই যে যেটা আগের সরকার করছে, এই যে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করবে না। 3 নম্বরে আসেন, আমার ভাই বলছে গ্যাস বিদ্যুৎ, আমি আপনাকে প্লেনলি বলি এগুলি হলো অনলি বিগত দুর্নীতির জন্য। বাংলাদেশে ইম্পোর্ট 1200 মেগাওয়াট ইম্পোর্ট করার কথা আপনাকে আমাদের প্রতিবেশী দেশ থেকে, প্লাস আরও 1200 মেগাওয়াট যেটা প্রতিবেশী দেশে একটা প্ল্যান্ট প্রতিষ্ঠিত সেখান থেকে এক্সক্লুসিভ আমাদের জন্য করা হয়েছে 2400 এখানে। এছাড়াও বাংলাদেশে এখন 29,000 মেগাওয়াটের ক্যাপাসিটি আছে দেশের ভিতরে। তো সব ধরলে 32,000 মেগাওয়াটের মতো আপনার ক্যাপাসিটি। আমাদের দরকার হইল মাত্র ম্যাক্সিমাম 16 থেকে 17,000 মেগাওয়াট পিক আওয়ারে। অন্য সময় উনি যেটা বলছে 15,000, 15,500 এরকম, কিন্তু আমরা প্রোডাকশন করতেছি 13 থেকে 14,000। এখন প্রতিদিনই শর্টেজ। ওরা গ্রামে গরিব মানুষের যারা আছে, ওই দরিদ্র গ্রামের বাড়ি, সেখানে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না শহরের লোকদের দেওয়ার জন্য। এটা তো এক ধরনের বৈষম্য। সো আগে সরকার এই যে বৈষম্য বিরোধী করতেছে, আমরা সামাজিক বৈষম্য ঠিক করেন যেখানে টাকা টুকা লাগে না। আপনি গ্রামের লোকদের আপনি ফ্যান চালায় সামান্য করে ইলেকট্রিসিটি খরচ করে, তারটা আপনি দিবেন না, বিকজ ঢাকা শহরে আপনি এয়ার কন্ডিশন চালানোর জন্য আমাদের দিবেন। এটাও তো বৈষম্য না এটা। তো সেজন্য বলতে যে যারা বৈষম্য বিরোধী তারা আগে সামাজিক বৈষম্য ঠিক করুক। দেশের সম্পদের বৈষম্য তো তাড়াতাড়ি ঠিক করা যাবে না, দেশে আয়ের বৈষম্য তো তাড়াতাড়ি ঠিক করে যাবে না, কিন্তু সামাজিক বৈষম্য আছে, সেগুলো তো ঠিক করা যাবে। আপনি স্কুল যেমন ঠিক করেন, একজন ছেলে আপনার ওই ইন্টারভিউ দিলে পাশ করবে, আর একজন গ্রাম থেকে লেখাপড়া করিয়েছে সেই ওই পরীক্ষা দিলে ফেল, এটা তো হতে পারবো না। তো সেজন্য আমি বলতে চাই, দেখেন আমার এক্সপেকটেশন ওনার থেকে অনেক বেশি এই সরকারের প্রতি। আমিও চাই এই সরকার ফেলিওর না হোক, কিন্তু আমি অত দীর্ঘদিন সময় দিতে রাজি নাই। একটা জবাব যার কোনো জবাবদিহিতা নাই, উনি যত সম্মানী লোক হোক, যত জ্ঞানী গুণী লোক হোক, আমি চাই জবাবদিহিতামূলক সরকার। এই দেশ সরকারের আওতায় দেশের মানুষও জবাবদিহিতামূলক হবে। আমি কেন আপনার কাছে জবাবদিহি করতে হবে কারণে, যদি আমার সরকারেরই জবাবদিহিতামূলক না থাকে। সেই জন্যই দেশে জনগণের দ্বারা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে এমন একটা সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার হবে জনগণের দ্বারা সরকার, যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে এবং জনগণের বিপদ জবাবদিহিতা থাকতে হবে। যত তাড়াতাড়ি এটা দেশের সম্ভব, আমি মনে করি ততই দেশের মঙ্গল। যত দেরি হবে তো দেশের জন্য অমঙ্গল। এবং নির্বাচিত হয়ে পরবর্তী নির্বাচন পর্যন্ত জনগণেরই থাকবে, নিজেদের হয়ে যাবে না। ওটা আমি বলতে চাই না, তবে এটুকু বলতে পারি যে আমার বিশ্বাস আছে, এই সরকার দ্রুত যা করার আছে করে একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য রাস্তা সুগম করে দিবে, এই বিশ্বাস আমার আছে এখনো। সেটাই চাইবেন। মিস্টার নাসির হোসেন, আপনার কাছে ওনার প্রশ্ন আছে, সেটা বলবেন। ফাইনাল রাউন্ড, এবং আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে আমরা আসলে আমাদের যে স্বপ্ন ভেতরে লালন করি অর্থনৈতিকভাবে, বাংলাদেশ যে জায়গায় যেতে চায়, তার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি চ্যালেঞ্জেস কি দেখেন, অপরচুনিটিসগুলো কি দেখেন, এবং কি করা উচিত, কোনটাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, কোনটা অ্যাভয়েড করা যেতে পারে, এবং সেটা কিভাবে? ধন্যবাদ। মিন্টু ভাই দুটো কথা আমার উদ্দেশ্যে বলেছেন। না, আপনার উদ্দেশ্যে বলেন, আমি আমার কথার পরিপ্রেক্ষিতে একটা হলো ধৈর্য আর বাংলাদেশ ব্যাংকের পারফরমেন্স। আচ্ছা, ধৈর্য উনি যেটা বলছেন আমি একমত, যে অনন্তকাল মতো হবে না। আলহামদুলিল্লাহ, এইটা একটা পর্যায়ে আসতে হবে, তা নইলে এই গভর্নমেন্টের জন্য বিপদ। কারণ ইনডিফিনিট পিরিয়ডে যদি যাবে, দিস গভর্নমেন্ট উইল বি আনপপুলার ডেফিনেটলি। তো আমি মনে হয় সেটা তারা অনুধাবন করবেন, এবং কিছুটা তার প্রতিফলন দেখা যাচ্ছে যে শনিবার থেকে বোধহয় রাজনৈতিক দলের সাথে ডায়ালগ
এটা আরও আগে করলে ভালো হতো। যাক, এক রাউন্ড আগে হয়েছে, এখন দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে। আর বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে, বাংলাদেশ ব্যাংকের পারফরমেন্স আমি মিন্টু ভাইয়ের দিকে তাকিয়ে বলি, ওনার ব্যাংকে কিন্তু উনি অনেক দিন পরে এসে চেয়ারম্যান হয়েছেন। এটা হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে এবং বাংলাদেশ ব্যাংকের প্রোঅ্যাক্টিভ এফোর্টসের জন্যে। অনেকগুলি ব্যাংকের পরিষদ চেঞ্জ করেছে, সেখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার ছিল, আবার অব্যবস্থাপনার বিষয় ছিল। যে জিনিসটা করেছে আগের গভর্নমেন্ট, সিক ব্যাংকগুলিকে জিয়ে রাখার জন্যে মানি সার্কুলেশন বাড়িয়েছে, টাকা প্রিন্ট করে হাজার হাজার কোটি টাকা প্রিন্ট করে ব্যাংকগুলিকে রিফাইন্যান্সিং করা হয়েছে, যার জন্যে আজকে ইনফ্লেশনের যে দুরবস্থা এসছে সেইটা। তো আমি মনে করি যে এই অল্প সময়ে যেটুকু করেছে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করেছে। এখন যে ব্যাংকগুলি দীর্ঘদিন হাজার হাজার কোটি টাকার অব্যবস্থাপনার মধ্যে এনপিএল বেড়ে গেছে, তাদের কিন্তু ফিরে আসতে সময় লাগবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তো একটা রিফাইন্যান্সিং স্কিম নিয়েছে সবল ব্যাংকের থেকে। বাংলাদেশ ব্যাংকের সভারেন গ্যারান্টি এগেনস্টে তাদেরকে রিফাইন্যান্সিং করবে। আমি মনে করি যে এটা ভালো উদ্যোগ। এই পয়েন্টে থেকে আমি বলেছি। আর দ্বিতীয় কথা, ইনফ্লেশনের ব্যাপারে আমি ওনার সাথে একমত। যে ইনফ্লেশন ব্যাপারটা ছিল যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আমরা ফলো করছি। ইনফ্লেশন যদি ধরা হয়, আমি তাত্ত্বিক অর্থনীতিবিদদের ভাষাটা আমি বুঝি না, কারণ আমি হলো ব্যবসায়ী। আমি মনে করি যে আমি জানি যে হয় শু পিঞ্চেস, তো সেখানে শুধু ইন্টারেস্ট রেট দিয়ে এটা কন্ট্রোল করা যাবে না। এবং ইন্টারেস্ট রেট যদি বাড়ানো হয়, ব্যবসা শিল্প বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনি যদি আজকে 15%, 14% ইন্টারেস্ট রেট দেন, কিউমুলেট করলে 17-18% হয়ে যায়। সেইটাকে কোন ব্যবসা দিয়ে সেটা তারা অ্যাডজাস্ট করবে বা বহন করতে পারবে? আর দ্বিতীয় কথা হচ্ছিল, আপনি মূল্যস্ফীতি একটা বড় উপাদান হচ্ছিল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যাড্রেস করা। 2 নম্বর হচ্ছিল যে আপনার সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। এইখানে যে দুর্বৃত্তায়ন হয়, আপনি যদি কারণ বাজারে দেখেন, শুনি যে রাত্রেবেলা ভোর হলে 1 কোটি 1.5 কোটি টাকা কালেকশন হয়। বাস স্ট্যান্ডগুলিতে হয়, পথে পথে চাঁদা, রাজনৈতিক চাঁদা, মানে ল এনফোর্সিং এজেন্সির চাঁদা। এই যে জিনিসটা, এই জায়গাটা যদি আপনি অ্যাড্রেস করতে পারেন, 20 টাকার লাউ যশোর থেকে সে 80 টাকা হবে না, সেটা যদি নিশ্চিত করতে পারেন 20 টাকাটা 40 টাকা হবে ন্যাচারাল কোর্সে, তখন কিন্তু দ্রব্যমূল্যের উপরে আপনার একটা ইতিবাচক প্রভাব ফেলবে। আবার আমার তো ইম্পোর্ট মেজর কান্ট্রি, ইম্পোর্টে আপনি যেখানে আমার ডলার বেশি দিয়ে কিনতে হচ্ছে, সেখানে এসে ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে পড়ে সেটা তো বেড়ে যাচ্ছে। কারণ আপনার অ্যাসেসেবল ভ্যালু যখন বাড়ছে, তখন এইভাবে সেখানে ফিসকাল পলিসিতে প্র্যাগমেটিজম আনতে হবে যদি আপনার সত্যিকারের ইনফ্লেশন অ্যাড্রেস করতে হয়। এখন আমাদের প্রত্যাশা চলে যে এই গভর্নমেন্টকে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। আমাদেরকে একটা জিনিস, প্রাইভেট সেক্টরকে আস্থায় আনতে হবে, যেটা আগে ছিল না। আপনি এনবিআরের চেয়ারম্যানের সাথে কেউ দেখা করতে পারতো না, কোনো কথা বলতে পারে, স্টেক হোল্ডারদের সাথে কোনো কমিউনিকেশন ছিল না। তারা ব্যুরোক্রেটিক হয়েতে সব পলিসি মেকিং করেছে। আর এইখানে আমার কাছে মনে হচ্ছে যে প্রপার রিকগনিশন অফ দ্য প্রাইভেট সেক্টর এখন পর্যন্ত আসেনি। হয়তোবা তাদের উপলব্ধির রয়েছে, বা যারা যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছেন, তারা হয়তো বৈষয়িক কোনো পরিবেশে ছিলেন না, এটা হতে পারে। বাট প্রাইভেট সেক্টরে কিন্তু রেকগনাইজ করতে হবে, কনফিডেন্স আনতে হবে, তাদের সাথে কিন্তু এনগেজড হতে হবে, হয়ে তারপর সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। আমি আশা করি যে হয়তো স্বল্প সময় গেছে সরকারে তারা অনুধাবন করবেন। এবং আমি বলি না যে আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া, সেগুলি না, আমাদের প্রবলেমটাকে অনুধাবন করে সেটা অ্যাড্রেস করার চেষ্টা করতে হবে। কারণ আপনি যদি মানে সব ক্ষেত্রের সাথে একভাবে মিলিয়ে দেখেন, আপনি প্রশাসনে আপনি আগের সরকারের লোক ছিল, অন্য জায়গায় ছিল, আপনি অ্যাড্রেস করছেন, কিন্তু আপনি ব্যবসায়ীদের তো ওইভাবে টার্মিনেট করতে পারবেন না। তার প্রবলেমটাকে আপনাকে অনুধাবন করতে হবে, সেটা অ্যাড্রেস করতে হবে। এই জিনিসটা যদি না করা যায়, মানে আমি বলতে চাই প্র্যাগমেটিজম আনতে হবে। যদি আনা যায়, তাহলে ডেফিনেটলি আমি মনে করি একটা উত্তরণের পথ আমরা দেখতে পারবো। আর রাজনৈতিক ব্যাপার উনি যেটা বলেছেন, এটা রাজনীতিবিদ হিসাবে উনি নিশ্চয়ই বলতে পারেন, এবং এটা স্বতঃসিদ্ধ
যে একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট যদি না আসে অ্যাকাউন্টেবিলিটি বাড়ে না। পলিটিক্সের অনেকগুলি ব্যাপার আছে। আপনি গভর্নমেন্টের স্ট্রাকচার, আপনি সিঙ্গাপুর দেখেন, দের ইজ ভার্চুয়ালি নো ডেমোক্রেসি, বাট অ্যাকাউন্টেবিলিটি ইজ দেয়ার, ট্রান্সপারেন্সি ইজ দেয়ার, দে আর ডুইং ওয়েল। তো পলিটিক্যাল গভর্নমেন্ট যে সবসময় ট্রান্সপারেন্সি মানে অ্যাড্রেস করতে পারে বা ডেলিভার করতে পারে, এর নজির কিন্তু অনেক জায়গায় নেই। তো সেই জন্যে রাজনীতিবিদদেরও কিন্তু চিন্তা করতে হবে সামনের ভবিষ্যৎকালে। এই যে হোঁচটটা খেয়ে গেল, আপনি এত বড় একটা মানে 15 বছর একটা সরকার 45 মিনিটের মধ্যে একদম পতিত হয়ে গেল। এইটার থেকে কিন্তু সব পলিটিশিয়ানদের আগামী দিনে যারা রাজনীতি করবেন তাদের শিক্ষা নিতে হবে। দে হ্যাজ টু বি পিপল সেন্ট্রিক, জনগণের মানে কল্যাণটা দেখতে হবে, অ্যাকাউন্টেবিলিটি বাড়াতে হবে, ডেমোক্রেসি উইদিন দ্য পার্টি অ্যান্ড দ্য পার্লিয়ামেন্ট সব জায়গায় আনতে হবে। যদি না হয় তাহলে কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ দেখতে চাচ্ছি সেটা পাবো না। মিস্টার আব্দুল্লাহ মিন্টু, উনি যা বলছে এটার সাথে এখন আর কোনো দ্বিমত নাই। তো এখন আমি কি বলবো, আপনি বলেন কোন লাইনে কথা কি না আপনি আপনার লাইনেই বলেন, আপনার লাইনেই আমি তো যেহেতু আমরা সবাই জানি আপনি তো তাহলে আমি এভাবে যথেষ্ট বলি, ইনফর্মড মানুষ, তো সব এভাবে মিলিয়ে আমি সামনে বলি যে বাংলাদেশ ব্যাংকের ব্যাপারটা আরেকটু আমি বলতে চাই, নট দ্যাট আই ডিসএগ্রি উইথ হিম, বাট প্রবলেমটা হইল বাংলাদেশ ব্যাংকের সহায়তায়, প্রত্যক্ষ সহায়তা এবং সহযোগিতায় আপনি অনেক ব্যাংকে লুটপাট করতে দিয়েছেন। এখন যদি হঠাৎ করে গলার চিপে ধরেন যে আপনি 1 মাসে ঠিক করতে হবে, ওই লোকগুলোকে লুটপাট চান? আমি লুটপাট চাই না রে ভাই। আমি চাই আমার ব্যাংক ঠিকমতো চলুক, গ্রাহকরা ঠিকমতো সার্ভিস পাক, পণ্য আমদানি ঠিক থাকুক, আমি সেটা চাই। আমি কেন লুটপাট চাবো? লুটপাট তো চাওয়ার প্রশ্নই ওঠে না। আমার অতীত একটা ইতিহাস আপনি আছে না? বলছেন যে আগে লুটপাট করেছে, এখন একদিন হঠাৎ আমি করে একদিন হঠাৎ বললে চেঞ্জ হবে না। হঠাৎ করে আমরা এখন গলা টিপে ধরলে কোনো ব্যাংক ঠিকমতো চলতে পারবে না। আর ব্যাংকিং আর্থিক খাত প্রবলেম অনেকটা সংক্রামক ব্যাধির মতো। যদি কোনো ব্যাংক মনে করে যে আমি তো খুব ভালো আছি, অমুক ব্যাংক খুব খারাপ, এটা ওনাদের ভুল ধারণা। অতীত ইতিহাস যদি দেখেন, এখন থেকে মাত্র 2008 সনে আমেরিকাতে যখন ব্যাংকিং ক্রাইসিস হয়েছে, শুরু হয়েছে 2-3টা ব্যাংক নিয়ে, ওই লিজিং কোম্পানি, ওই হাউস ঘরবাড়ির এগেনস্টে যে লোন দেয় ওইটা নিয়ে, ওইখান থেকে স্প্রেড করছে $2 ট্রিলিয়ন দে হ্যাভ হেল্পড। এখন আপনি যদি হঠাৎ করে ওটাতে গলা চিপে ধরেন, একটা ধরবেন তো আরেকটাতে ক্ষতিগ্রস্ত হবে। ওই কথাটা আমি বলতেছি। অতএব ব্যাংকিং, সেন্ট্রাল ব্যাংকের যে কাজ, সেই কাজে আমি যে পারফরমেন্স আপনি বলতেছেন, আমি মনে করি না যে পর্যায়ে আমাদের দরকার সেটা হচ্ছে এখন এই মুহূর্তে। তো আমরা চাই যে আপনার গলা টিপেন না, আপনি কেমনে বাঁচা রাখবেন সেদিকে আসেন। যাই হোক, এটা তো আপনিও বললেন, আমিও জানি যে একটা পন্থা বাইর করছে, কিন্তু 1 মাস আগে কথা হয়েছে, এখনও কিন্তু কোনো ব্যাংক টাকা পায়নি। পাবে, ডেইলি বলতেছে পাবে, কিন্তু এখনও পায়নি। এটা যতদিন যাবে তত ব্যাংকগুলো আরও ক্ষতিগ্রস্ত হবে, মানুষের আস্থা আরও কমে যাবে, পণ্য সরবরাহে আরও ঘাটতি হবে। এই হলো সমস্যাটা। এখন যেটা মেইন প্রবলেম হলো, আমরা তো দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করতেছি। আমি যদি আমার পার্টির কথা বলি, আমরা এই সংগ্রাম শুরু করছি 2009 সালে। 15 বছর আমরা সংগ্রাম করছি। আমাদের পার্টি নেতাকর্মীর বিরুদ্ধে 1,60,000-এর মতো মামলা দেওয়া হয়েছে, মিথ্যা গায়েবী মামলা। 60 লক্ষ লোক আসামি আমরা। কী জন্য? আমরা একটা কারণে করছি যে আমরা দেশে গণতন্ত্র চাই, দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চাই। এই তো কারণ, আর তো কোনো কারণ নেই। ইন্ডিভিজুয়াল কেউ যাই বলো না যে আমাকে তুমি টাকা দিতে হবে, আমাকে তুমি ব্যবসা বাড়াইতে হবে, এটা তো বলি নাই। আমরা কিন্তু সেটার থেকে সরে যাওয়ার আমাদের প্রশ্ন ওঠে না। বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জনগণের যে যত, আপনি বলতে পারেন যে আপনাদের সমর্থন কম, সমর্থন বেশি, আমি বলতে পারি, এগুলো কিছু আসে যায় না। কিন্তু বিএনপি জনমানুষের মানে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনসমর্থিত দল। পার্সেন্টেজ আপনি যাই বলেন, আমার কোনো আপত্তি নেই। অতএব আমাদের যে আন্দোলন আমরা শুরু করেছি 2009, এটা এখনও চলমান, এটা চলমান থাকবে।
যে যে আকারে বা যেই প্রকারেই হোক, যতদিন বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হয়। জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যখন আমরা জবাবদিহিতামূলক সরকার পাবো, তখন আমাদের আন্দোলন শেষ হবে। এই আগে আন্দোলন শেষ হবে না একটা কারণে, তাহলে আমরা জনগণের সাথে আমরা বিট্রে করব। আর ইন দ্য মেইন টাইম আমরা যতটুকু সাহায্য সহযোগিতা এই সরকারের লাগে, যতটুকু সাপোর্ট লাগে আমরা করব। কিন্তু ওনাদের একটা রোড ম্যাপ দেখ, কী সংস্কার করতে চায়, কোন সংস্কার ওনারা করবে। বরং আমি মনে করি কিছু সংস্কার তো করতে হবেই। আর রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একটা ঐক্যমতে পৌঁছাক যে যেই সরকার এই ভবিষ্যতে সরকার গঠন করতে পারবে, তারা এই সংস্কারগুলো কন্টিনিউ করবে এবং ওয়াদাবদ্ধ হবে। তাহলে আমি মনে করি ভবিষ্যতে, যেটা আমি বললাম, সমাজের একটা একতাবদ্ধ হওয়ার সুযোগ আসবে, সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠার সুযোগ আসবে এবং বৈষম্য দূর হবে। আদারওয়াইজ এই যে বৈষম্য গত 15 বছরে মানে সৃষ্টি হয়েছে, এটা যদি আমরা শেষ করতে না পারি, মানে কমাইতে না পারি, তাহলে সমাজের যে আমরা যতই অর্থনৈতিক প্রবৃদ্ধি হোক, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হবে না, মানুষের জীবনমানেরও উন্নয়ন হবে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, আপনি কিছু বলতে চাইছেন? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মিন নাসির হোসেন এবং মিস্টার আব্দুল্লাহ মিন্টু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, গত 15 বছরে অনেক কিছু হয়েছে, হওয়ার চাইতে না হওয়াটা বেশি হয়েছে, আর যা কিছু হয়েছে তার বেশ খানিকটা হাওয়ায় উড়ে গেছে। এবং যে হওয়াটা আমরা দেখেছি তার অনেকটা, আমার দুপাশ থেকে অতিথিরা বলেছেন যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফ্যাব্রিকেটেড, ম্যানিপুলেটেড ইনফরমেশন, মানে এক ধরনের তথ্য সন্ত্রাসও আমরা দেখেছি। এবং যে কারণে তথ্যের পরিসংখ্যানের গুরুত্বের কথা ওনারা বারবার বলেছেন, এবং সেটা আসলে ঠিক করতে হবে। আপনি যদি যথাযথ পরিসংখ্যান না পান, তাহলে আসলে কোনো পরিকল্পনা করতে পারবেন না। পরিকল্পনা না থাকলে তো বাস্তবায়নের ইস্যুই আসে না। বিগত বছরগুলোতে যেটি হয়েছে, একটা করাপশান নেক্সাস তৈরি হয়েছে, পলিটিশিয়ান, বিজনেসম্যান, প্রশাসন যারা ছিলেন তাদের মধ্যে সেই আলোচনাগুলো করেছেন, কিন্তু আসলে এক ধরনের পরিত্রাণের উপায় খুঁজে বের করা দরকার এবং সামনে কীভাবে এগোবো সেই লক্ষ্যে তারা কিছু পরামর্শ দিয়েছেন। বিগত দিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, সেটা নিশ্চিত করবার দিকে ওনারা নজর দিতে বলেছেন। ওনারা সরকারকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হিসেবে দেখতে চান। প্রাইভেট সেক্টরের ভয়েস আসলে সরকারের মধ্যে নেই, এবং সেই সঙ্গে খুব একটা প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলিও এখন পর্যন্ত মনে হচ্ছে না, বা তাদেরকে আস্থায় নেওয়া হচ্ছে না, এ কথা ওনারা দুজনই বলবার চেষ্টা করেছেন। এবং সেই সঙ্গে অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমরা সবসময় বলি, অ্যাকাউন্টেবিলিটির কথা, রুল অফ ল এর কথা, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সমাজ রাষ্ট্রে, আধুনিক সমাজ রাষ্ট্রে এবং উন্নয়নের জন্যে, সেটা স্মরণ করিয়ে দেবার চেষ্টা করেছেন। রাজনীতি এবং অর্থনীতিকে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই, সেটাও ওনারা বলেছেন যে এ দুটো সমান্তরাল গতিতে চলে, এবং কোনো অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যায় না যতক্ষণ পর্যন্ত সমাজে বা রাষ্ট্রে রাজনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যায়। কাজেই সেই দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন। সব কথার মূল কথা যে এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে, এবং সেটা হলে অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করা সম্ভব হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।